এখানে আমি বিভিন্ন রকম মশলাপাতি নিয়ে হাজির হয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, 1 চামচ পোস্ত, 7-8টা মতন কাজু আর 1 চামচ সর্ষে, কালো আর সাদা সর্ষে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলো আমি বেশ ভালোভাবে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এখন তো ইলিশের সিজন চলছে, এই সময় আমরা ইলিশের বিভিন্ন রকম আইটেম রান্না করে থাকি। ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, ইলিশ পাতুরি, আরও কত কী হয়, দই ইলিশ। আজকে আমি রান্না করতে চলেছি ইলিশ পোলাও। এটা কী দিলাম বলো তো? দই দিয়ে দিলাম। তো মনে হচ্ছিল লঙ্কা কম হয়ে গেছে, সেই জন্য আরও কতগুলো কাঁচা লঙ্কা আর 1 চামচ মতন লবণ দিলাম, যাতে পেস্টটা খুব ভালো মিহি হয়। মশলা বানানো হয়ে গেছে। মশলা বানানোর পরে আমি কিন্তু চালটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। জল ঝরিয়ে রাখলে কী হবে, কিছুক্ষণ থাকলে চালটা এমনি ঝুরঝুরে হয়ে যাবে। কোনো কাপড়ের উপরে পাতিয়ে দেওয়ার দরকার নেই। কিছুক্ষণ পরপর যদি ওই চালটা একটু ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে দেওয়া হয়, যে চালগুলো ভিজে থাকে সেগুলো আস্তে আস্তে শুকনো হয়ে যায়। 2 বার মতন জল দিয়ে ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে 4-5 বার করে ধোবো না, খুব ভালোভাবে ধুলে এই গোবিন্দভোগ চালের যে একটা গন্ধ থাকে, গন্ধটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। সেজন্য ওই চালে অনেক সময় কেমিক্যাল দেওয়া থাকে, তো যাতে পোকা টোকা না ধরে, সেই জন্য 2 বার হালকা করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, মাছে লবণ মাখিয়ে নিচ্ছি, হলুদ কিন্তু দেবো না। আচ্ছা, আমি তো জিজ্ঞেস করতে আজকে ভুলেই গেছি, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মাছগুলো কিন্তু একেবারেই সর্ষের তেলে ভাজবো না, সয়াবিন তেল কিংবা সানফ্লাওয়ার অয়েলে ভেজে নেব। তো মাছ ভাজার আগে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য। আর একটা ঝাঁঝরি এটো করব না বলে একটা বাসন কম মাজার জন্য কি করছি দেখো, পেঁয়াজগুলো শেষের দিকে পুড়েই গেল, তবু আমি একটা ঝাঁঝরি এটো করলাম না, শুধুমাত্র মাজতে হবে বলে। যাই হোক, যেগুলো পুড়ে গিয়েছিলো বেশি সেগুলো তুলে ফেলে দিয়েছি। হ্যাঁ, পেস্টটা একটু কম হয়ে গেছে, যাক আর কি করা যাবে। আচ্ছা, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। যেহেতু হলুদ দেওয়া নেই, ওই জন্য মনে হচ্ছে যেন খুব হালকা ভাজা, কিন্তু খুব বেশি কড়া ভাজাও হবে না, মোটামুটি ভাজা হবে, একদম হালকাও না, খুব বেশি কড়াও না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি এই তেলের মধ্যে। আর অল্প একটুখানি তেল দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে যেন তেলটা কম হয়ে গেছে। তেল দেওয়ার পর এর মধ্যে এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আচ্ছা, কাজ করতে করতে অন্যদিকে কিন্তু আমি চালটা বেশ 2-3 বার নেড়ে দিয়েছিলাম এইভাবে। আর অন্যদিকে কড়াই গরম করে নিয়েছি। এবার চালটা ভালোভাবে ভেজে নেব। প্রথম দিকে 2-3 মিনিট মতন গ্যাসের জোরটা বাড়িয়েই চালটা ভাজবো, তারপরে যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন গ্যাসের জোরটা লো করে দেবো। আর এদিকে মশলাটাও ভাজছি। আমি মনে মনে ভাবছি, 2 দিকে এমন জিনিস বসিয়েছি, বারবার নাড়তে হবে, এটা নাড়তে নাড়তে না ভুলে যাই, ওইদিকে পুড়ে যায়। আচ্ছা, একটা কথা বলি, যে মশলায় একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। ইলিশ পোলাওতে যেহেতু আমি ঘি ব্যবহার করব না, ঘি ব্যবহার করলে কি হবে বলো তো, ইলিশের গন্ধটা অনেকটা চাপা পড়ে যাবে। আর ইলিশ পোলাও বানাতে গেলে মাছের মাথাটা কিন্তু অবশ্যই দিতে হবে। মাছের মাথায় তো বেশি গন্ধটা থাকে। মশলা ভালোভাবে ভাজা হলে ওর মধ্যে জল ঢেলে দিলাম। এবার ইলিশটা আমি বেশ ভালোভাবে পাতিয়ে দেবো। আর অনেকক্ষণ ধরে ফোটাবো যে তাও কিন্তু না, মোটামুটি মাছের মধ্যে মশলাটা ঢুকবে ততক্ষণ ফোটাবো, মোটামুটি 10 মিনিট মতন ফোটাবো। তারপরে মাছগুলো তুলে নেব। দেখো, উল্টেও দিতে হবে মাঝে, যেন 2 পিঠে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। অন্যদিকে কিন্তু চালটা নাড়ছি। চালটা কিন্তু এখনও পুরোপুরি ঝরঝরে হয়নি, যেহেতু গ্যাসের জোরটা কমিয়ে ভাজছি। মুখে দিয়ে একটু দেখতে হবে, চালটা যখন একটু মচমচ করে শব্দ হবে দাঁতে দিলে, তখন বুঝবে যে চালটা ভাজা হয়ে গেছে। যাই হোক, মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর যে গ্রেভিটা আছে, ওই গ্রেভিটা আমি চালের মধ্যে ঢেলে দেবো। চালের মধ্যে ঢেলে দিয়ে হালকা করে কষিয়ে নেব। আচ্ছা, যখন চালটা মেপেছিলাম তখন বলা হয়নি, আমি 5 কাপ চাল নিয়েছিলাম। যতটা চাল নেবো ঠিক তার ডবল জল দেবো। যেহেতু এখানে গ্রেভি ছিল প্রায় 2 কাপের মতন, তবুও কষাতে কষাতে গ্রেভির এটা কম হয়ে, সেই জন্য আমি 1 কাপ জল কম দেবো। 5 কাপ চালের জন্য 10 কাপ জল হবে, সেখানে আমি 9 কাপ জল দিয়েছি। এবার যদি পরে দেখি জলটা একটু কম হয়ে গেছে, হালকা গরম জল করে একটু ছিটিয়ে দেবো, সে অবস্থা বুঝে তখন দেখা যাবে। আর চালটা যদি খুব ভালোভাবে ভাজা হয় তো ভাতটা কিন্তু খুব ঝরঝরে হবে। যাই হোক, ফুটে উঠলে তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো যেহেতু আলাদা করে সিদ্ধ করা, অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, তারও দরকার নেই। আচ্ছা, মুখে দিয়ে দেখলাম একটু লবণটা কম আছে, সেজন্য লবণ দিয়ে দিলাম। আর ঝালটা কিন্তু একটু চড়া চড়া হবে, তাহলে খেতে ভালো লাগবে। এই ঝোলটা একটু মুখে দিয়ে দেখতে পারো, যদি দেখো যে লঙ্কাটা কম আছে, তাহলে কিন্তু এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো। দেখো, জলটা অনেকটাই কমে এসছে। এবার এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিলাম। আর বারবার কিন্তু বেশ 2-3 মিনিট পর পর কিন্তু ঢাকাটা খুলে এরকম নিচ থেকে নেড়ে দিতে হবে, যাতে নিচে আটকে না যায়। নিচে আটকে গেলে ধরা গন্ধ বেরোবে, তখন কিন্তু সেই ইলিশের সুন্দর গন্ধটা আর পাওয়া যাবে না। দেখো, এরকম বারবার করে নেড়ে দিচ্ছি। আবার মাছগুলোও যেন ভেঙে না যায়। একটু হালকা হাতে ধৈর্য ধরে শান্ত মনে কিন্তু কাজটা করতে হবে, বেশি ছটপট করলে হবে না। আচ্ছা, কতগুলো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। আচ্ছা, বেরেস্তাও ছড়িয়ে দিলাম। এবার মাছের পিসগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর বেরেস্তার কাঁচা লঙ্কাটা এই পোলাওয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
ব্যাস দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মনে হচ্ছে যেন যেমন মানে কাদা কাদা টাইপের জড়ানো আছে, কিন্তু এটা যখন আরেকটুখানি ঠান্ডা হয়ে যাবে তখন একদমই ঝুরঝুরে হয়ে যাবে। মশলা করার সময় কিন্তু বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ঝালটা কিন্তু একদম ফাটাফাটি হয়েছে, শুধু ফ্লেভারের জন্য শেষে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। রান্না করার পর মনে হচ্ছে যেন পোলাওটা একটু কম হয়ে গেছে। দুপুরবেলার খাওয়ার সময় যদি কম হয়, এক মুঠো কম হলেও যেন মনে হবে যেন যদি কম হয় সেই জন্য করলাম কি, আবার দুটো ভাত বসিয়ে দিলাম, দুটো না একটু বেশি করে বসিয়ে দিলাম, যাতে রাত্রেবেলার জন্য একেবারে হয়ে যায়। আর এখন যে পোলাও রান্না করেছি এবেলায় তো শেষ হয়ে যাবে। করলা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর ওর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, যাতে উচ্ছেটা মুচমুচে হয়। আর অন্যদিকে ভাতও ফুটে গেছে। করলাটা কাটার পরে মনে পড়লো এমন একটা বোকার মতন কাজ করে ফেললাম, পোলাওটা তো শুকনো শুকনো, এখন যদি একটু মাখা মাখা ডাল সিদ্ধ হয় না, মানে পুরো ড্রাই না, একটু পাতলা পাতলা টাইপের হবে, কাঁচা তেল দিয়ে করে ওই রকম ডাল সিদ্ধ করলে ভালো হতো। ওটাও শুকনো, আবার এদিকে উচ্ছে ভাজা করছি সেটাও শুকনো। আর এটা হলো কাস্ট আয়রন নন স্টিক তাওয়ার মতন কাজ করে। এটা মেনলি আমি কিনেছি ধোসা বানানোর জন্য। ধোসা যেহেতু এখন ঘরে আগে পছন্দ করতো না সবাই, এখন যেহেতু সবাই ভীষণ পছন্দ করে, উইথ নারকেলের চাটনি ছাড়া তো ভালোই লাগে না। আগে একদিন বানিয়েছিলাম আমি, নারকেল ছিল না, হ্যাঁ, তো টমেটো সস দিয়ে খাওয়া হয়েছিল, খুব একটা ভালো লাগেনি, কেউ খুব একটা খায়ও নি। তো ওই তাওয়াটা ওই জন্যই মেনলি কেনাই তাওয়া, এইভাবে ভাজাটা করছি, মানে তেলটা কম লাগবে। নাহলে এইভাবে ভাজা করতে গেলে পুরো তেলে, ছাকা তেলে ভাজতে হয়, তখন তেলটাও বেশি লাগবে আর কি, বেশি খাওয়া হয়ে যাবে। যাতে তেলটা একটু কম লাগে সেজন্য ওই তাওয়াতে ওইভাবে ভেজে নিলাম। আর আমার হাজব্যান্ডকে বললাম যে একটু কলা পাতা কেটে আনো, একটু কলা পাতায় খেতে ইচ্ছা করছে। তো পাতাটা না এক্ষুনি ধুলাম, এবার মেঝেতে খালি আটকে যাচ্ছে। রিজুকে প্রথম খেতে দিচ্ছি, ও পড়তে যাবে, দেখো জামা কাপড় পরে রেডিও হয়ে গেছে। এবার ও বলছে মা সব এত শুকনো শুকনো কেন? ও একদমই শুকনোও খেতে পারে না, রুটিও খেতে পারে না। ও রুটি খেতে গেলে ওর সবজি লাগে বেশি। ইলিশ পোলাওটা এত ভালো হয়েছিল, সাংঘাতিক ভালো যাকে বলে সেরকম ভালো লেগেছিলো। আমাদের খাওয়ার পর অল্প একটু পোলাও বেশি ছিল, ভাত উচ্ছে ভাজা না করলেও মনে হচ্ছে হয়ে যেত, তো বেশি ছিল, একদিক থেকে ভালো হয়েছে। যেটুকু ছিল সেটুকু রিতমা রাত্রেবেলা খেয়েছিল। ঝালটা একটু চড়া হয়েছিল বলে যেন বেশি ভালো লেগেছিলো। রিতমার পক্ষে না ঝালটা একটুখানি বেশি হয়ে গেছিলো। তো রিতমা বলছিল মা জল খেতে খেতে আমার পেট ভরে গেল, পোলাওটা একটু ভালো করে খেতে পারলাম না। ঝাল হয়েছে কিন্তু টেস্টিও হয়েছে। আচ্ছা, স্বাদ করে তো কলা পাতায় ইলিশ পোলাও খাওয়া শুরু করলাম। তো এখানে কলা পাতায় ইলিশ পোলাও খেতে গিয়ে একটা বিপদে পড়েছি, বিপদে না একটা সমস্যায় পড়েছি। থালায় ইলিশ পোলাও খেলে কি হয়, কাঁটাগুলো বেছে থালার কানায় বাদ দেওয়া হয়। এখন কলা পাতার তো কানায় বাদ দিতে পারছি না, তখন আবার এক্সট্রা করে প্লেট নিয়ে এসেছি, সেই প্লেটের কানায় আর কি এই কাঁটাগুলো বেছে বেছে বাদ দিচ্ছি। আচ্ছা, এই বছরে তোমরা কারা কারা ইলিশ পোলাও খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবছর প্রথম আমরা খেলাম, আর যারা খাওনি শিগগিরই খেয়ে নাও, কারণ ইলিশের সিজন আর বেশি দিন নেই। তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।